হ্যালো। লাইফ এন্ড নিউনেটাল ট্রানজিশন। ফিটাল লাইফ এবং নিউনেটাল ট্রানজিশন আমাদের পেডিয়াট্রিক ফ্যাকাল্টির জন্য খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি পার্ট ওয়ান এর ক্ষেত্রে। কারণ আপনি যেহেতু পেডিয়াট্রিক ফ্যাকাল্টিতে ক্যারিয়ার করতে চাচ্ছেন, সেহেতু একটা বাচ্চা ফিটাস অবস্থায় কিরকম থাকে এবং ফিটাস থেকে নিউনেটে তার ট্রানজিশনটা কিরকম হয়, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা যখন পড়াশোনা করবেন তখন এমব্রায়োলজি, বোথ জেনারেল এবং ক্লিনিক্যাল যখন পড়বেন, তখন ফিটাল লাইফ সম্পর্কে বিস্তারিত পড়বেন। এখানে আমরা নিউনেটাল ট্রানজিশনের জন্য ফিটাল লাইফে যতটুকু অংশ প্রয়োজন ততটুকু আলোচনা করব, এবং নিউনেটাল ট্রানজিশনের সময় ঠিক কি কি ঘটনা ঘটে, এখন এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। আমাদের আজকে নিউনেটাল ট্রানজিশনের মুদ্রা যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে বাচ্চা যখন প্রথমবার কান্না করবে, অথবা বাচ্চা যখন আম্বিলিকাল ক্লাম্প করে দেওয়া হবে, তখন বাচ্চার মধ্যে কি কি চেঞ্জ হবে, সার্কুলেটরি কি কি চেঞ্জ হবে, কার্ডিওভাস্কুলার কি কি চেঞ্জ হবে, এসব জিনিস নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আজকে আপনাদের সাথে আমি আছি ডক্টর রাতুল হক। আমি এমবিবিএস পাশ করেছি পাবনা মেডিকেল কলেজ থেকে, বর্তমানে সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এফসিপিএস পার্ট টু ট্রেনি হিসেবে আছি। তাহলে চলেন শুরু করা যাক। এখানে একটা চিত্র দেখা আছে যেটার মধ্যে আমাদের এগ থেকে একদম ইমপ্লান্টেশন পর্যন্ত প্রত্যেকটি স্টেজ দেওয়া আছে, যে ফার্স্ট ওভুলেশন হচ্ছে, তারপর স্পার্ম এসে ফার্টিলাইজেশন হচ্ছে, তারপরে প্রথমে জাইগোট, তারপরে ফার্স্ট ফেগমেন্টেশন হচ্ছে, তারপরে 2 সেল স্টেজ থেকে 4 সেল স্টেজ, 4 সেল স্টেজ থেকে 8 সেল স্টেজ, এরকম ভাবে মরুলা হয়ে ব্লাস্টোসিস্ট হচ্ছে, এবং পরবর্তীতে ব্লাস্টোসিস্টটাই ইমপ্লান্ট হচ্ছে আমাদের ইউটেরাসে। তাহলে এইভাবেই আমাদের জীবন আসলে শুরু, ফিটাস লাইফ আসলে শুরু। এরপরে আমাদের পুরো ফিটাস লাইফ, অর্থাৎ আমাদের এই পুরা 1 নম্বর দিন থেকে আমাদের 40 সপ্তাহ পর্যন্ত পুরাটাই যে সময়, সেটাকে আমরা বলতেছি ফিটাস লাইফ। আমাদের এই স্ট্রাকচারের মধ্যে, আমাদের এই ফিটাল সার্কুলেশনের মধ্যে যে তিনটা মেইন স্ট্রাকচার প্রয়োজন, সেই মেইন স্ট্রাকচার হচ্ছে প্লাসেন্টা, আম্বিলিকাল কর্ড এবং ফিটাল মেমব্রেন। এই ফিটোম্যাটার্নাল ট্রান্সমিশনের ক্ষেত্রে এই তিনটা অর্গানই হচ্ছে মেইন, এছাড়াও আরো সাবসাইড অর্গান থাকে। তো আমরা হচ্ছে এই প্লাসেন্টা, আম্বিলিকাল কর্ড এবং ফিটাল মেমব্রেন এগুলো সম্পর্কে একটু দেখি। তাহলে ফিটাল মেমব্রেনের মধ্যে আমরা জানি যে দুইটা আছে, একটা হচ্ছে কোরিয়ন আর একটা হচ্ছে অ্যামনিয়ন। তাহলে কোরিয়ন, অ্যামনিয়ন এই দুইটা ফিটাল মেমব্রেনের অন্তর্ভুক্ত হয়ে গেল। এছাড়া আমাদের আছে আম্বিলিকাল কর্ড। আম্বিলিকাল কর্ড থেকে প্রশ্ন এরকম আসে যে হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ আম্বিলিকাল কর্ড। আম্বিলিকাল কর্ডের কন্টেন্ট কি থাকে? দুইটা আম্বিলিকাল আর্টারি, একটা আম্বিলিকাল ভেইন, সাথে থাকে অবলিটারেটেড অ্যামনিওটিক অ্যালান্টয়েস ডাক্ট, আর হচ্ছে সাপোর্টিভ হিসেবে ওয়াটসন্স জেলি থাকে। তাহলে এই চারটা জিনিস নিয়ে গঠিত। অনেক সময় আমরা ভুল করি যে 2 আম্বিলিকাল আর্টারি নাকি 1 আম্বিলিকাল আর্টারি, 2 আম্বিলিকাল ভেইন নাকি 1 আম্বিলিকাল ভেইন, এই জিনিসটা নিয়ে। তো আমাদের বড় ভাইরা আমাদের যেভাবে শিখাইছে, স্যাররাও যেভাবে শিখাইছে, আপনারাও সেভাবেই শিখেন। মনে রাখবেন হচ্ছে 2 অ্যাম্পল আইভি। আপনারা ইন্টারনি তো করে আসছেন। সাপোজ একটা বাচ্চার কোনো কারণে ইনজেকশন দেওয়া লাগতেছে, 2 অ্যাম্পল তার দেওয়ার প্রয়োজন, ডোজ অনুযায়ী 2 অ্যাম্পল লাগবে। তাহলে আপনি দেখবেন 2 অ্যাম্পল, লিখবেন 2 অ্যাম্পল আইভি। তাহলে 2 অ্যাম্পল এটার মধ্যে বোঝাচ্ছে 2 আর্টারি, আর আইভি তে আই কে ধরবেন 1 আর ভি কে ধরবেন ভেইন। তাহলে এইভাবে দুইটা আম্বিলিকাল আর্টারি, একটা আম্বিলিকাল ভেইন, আর অবলিটারেটেড অ্যালান্টয়েস ডাক্ট, আর থাকবে সাথে ওয়ার্থন্স জেলি। এখন আমাদের ডিটেলস যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্লাসেন্টা। আমরা আজকে ডিটেলস প্লাসেন্টা সম্পর্কে আলোচনা করব না, কিন্তু প্লাসেন্টার যে জিনিসগুলোই আমাদের অবশ্যই জানতে হবে সেগুলো একটু দেখে নিই। তাহলে হিউম্যান প্লাসেন্টা বলতে আমরা কি বুঝাচ্ছি? দ্য প্লাসেন্টা ইজ টেম্পোরারি স্পেশালাইজড অর্গান that develops during the pregnancy and remain attached to the maternal uterine wall. এটা ম্যাটার্নাল ইউটেরাইন ওয়ালের সাথে অ্যাটাচড থাকে। ইট সাপোর্ট দ্য ফিটাল ডেভেলপমেন্ট থ্রু দ্য প্লাসেন্টাল সার্কুলেশন। এই প্লাসেন্টা যে সার্কুলেশনটা করে, এটাকে আমরা বলতেছি ফিটাল সার্কুলেশন। এই জিনিসটা আমাদের কি কি জিনিস, প্লাসেন্টার মেন ফাংশন গুলা কি কি? মেন ফাংশন হচ্ছে অক্সিজেন এন্ড নিউট্রিয়েন্ট সাপ্লাই দেওয়া, যেগুলো হচ্ছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড, মিনারেলস, এগুলা সবকিছু সাপ্লাই দেয় হচ্ছে ফিটাসের কাছে, এবং রিমুভ করে কার্বন ডাই অক্সাইড এবং মেটাবলিক ওয়েস্ট ফ্রম দ্য ফিটাস। এগুলা কেন করার প্রয়োজন হয়েছে? কারণ আমাদের ফিটাল লাইফে কি জিনিস থাকে না, আমাদের লাংস যেটা, সেটা অ্যাক্টিভ থাকে না। লাংস অ্যাক্টিভ না থাকার কারণে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে চেঞ্জ, সেটা ফিটাস নিজে করতে পারে না, সেটা সে প্লাসেন্টার মাধ্যমে করে। তাই
আমাদের এখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে এক্সচেঞ্জ সেটা প্লাসেন্টার মাধ্যমে হবে। আর মেটাবলিক ওয়েস্ট গুলোও প্লাসেন্টার মাধ্যমেই বের হয়ে যাবে। অ্যাক্ট অ্যাজ অ্যান এন্ডোক্রাইন অর্গান, এন্ডোক্রাইন অর্গান হিসাবেও এটা কাজ করে। তাহলে এখান থেকে এন্ডোক্রাইন অর্গান হিসেবে যেহেতু কাজ করে, আমাদের কি কি হরমোন এখানে ইনভলভ হচ্ছে দেখেন। হিউম্যান কোরিওনিক গোনাড্রোপিন হরমোন, তারপরে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন হরমোন, প্লাসেন্টাল গ্রোথ হরমোন, স্টেরয়েড হরমোন লাইক হচ্ছে প্রোজেস্টেরন এন্ড এস্ট্রোজেন, আর কিছু ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর সিক্রেট হয়, এগুলো ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 2, এবং হচ্ছে সাইটোকাইন রিলিজ হয়। এই যে সিক্রেশন গুলা, এই সিক্রেশন গুলা আমাদের ম্যাটার্নাল এবং ফিটাল দুই সার্কুলেশনের মধ্যেই থাকে। আর এখানে ম্যাটার্নাল ইমিউন রেসপন্স হিসেবে এগুলা কাজ করে। কারণ কি, ধরেন ম্যাটার্নাল সার্কুলেশনে এটা সিক্রেট হইলো, এখন সেই ম্যাটার্নাল সার্কুলেশনে সিক্রেট হয়ে যখন সেটা বেবির ব্লাডে যাবে, তখন বেবির ব্লাড ভাববে যে এগুলা ফরেন প্রোডাক্ট এবং তার বিপক্ষে সেই ইমিউন রেসপন্স করে দিবে। আবার যদি শুধুমাত্র বেবির ব্লাডে এইটা সিক্রেট হইতো, তাহলে কি হইতো, বেবির ব্লাড থেকে যখন মাদার ব্লাডে যাইতো, তখন মাদার ব্লাড এগুলাকে ফরেন প্রোডাক্ট হিসেবে ইমিউন রেসপন্স করে ফেলতো। তো দুই ক্ষেত্রে আমাদের ঝামেলা। এর জন্যই এই হরমোন গুলা দুই সার্কুলেশনের মধ্যেই যাবে, ম্যাটারনাল এবং ফিটাল বোথ সার্কুলেশন, যাতে এই ইমিউনোলজিক্যাল রিজেকশনটা আমাদের না হয়। তাহলে প্লাসেন্টার ব্যাপারে আমি যদি আরেকটু বলি, প্লাসেন্টার মধ্যে কিন্তু আপনাদের ওই যে ব্লাস্টোসিস থেকেই পরবর্তীতে তৈরি হবে। ব্লাস্টোসিস পরবর্তীতে আপনার দুইটা অর্গান দুইটা পার্টে বিভক্ত হবে, একটা হচ্ছে ফিটাল পার্ট আর একটা হচ্ছে ম্যাটারনাল পার্ট। তাহলে প্লাসেন্টার দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে ফিটাল পার্ট এবং ম্যাসেন্টাল পার্ট। তাহলে ফিটাল পার্টটা যদি আমরা দেখি, ফিটাল পার্টে দুই ধরনের ভেসেলস থাকে, যেটা আমাদের আম্বিলিকাল কর্ডের কন্টেন্ট হিসেবে আমরা পড়ছি। একটা হচ্ছে টু আম্বিলিকাল আর্টারি, আর হচ্ছে ওয়ান আম্বিলিকাল ভেইন। দেখেন, টু আম্বিলিকাল আর্টারিকে আমরা নীল কালার দিয়ে দিছি, আর ওয়ান আম্বিলিকাল ভেইনকে আমরা লাল কালার দিছি। কারণ এই ওয়ান আম্বিলিকাল ভেইন হচ্ছে অক্সিজেন্টেড ব্লাড ক্যারি করে, আর টু আম্বিলিকাল আর্টারি হচ্ছে ডিঅক্সিজেন্টেড ব্লাড ক্যারি করে। ডিঅক্সিজেন্টেড বলতে এটা হচ্ছে মিক্সড ব্লাড ক্যারি করে আসলে। তাহলে ডিঅক্সিজেন্টেড বললেও আপনারা এখানে ট্রু দিবেন। তারপরে ওয়ান আম্বিলিকাল ভেইন এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এরকম আরো কয়েকটা ভেইন আছে, যেমন হচ্ছে আমাদের পালমোনারি ভেইনও কি অক্সিজেনেটেড ব্লাড ট্রান্সমিট করে। কিছু কিছু আপনাদের এফসিপিএস পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাটিপিক্যাল ভেইন বা বাল্বলেস ভেইন কোনগুলো আছে সেগুলো আমাদের প্রশ্ন আসে। তাহলে বাল্বলেস ভেইনের মধ্যে আমাদের আম্বিলিক্যাল ভেইন হচ্ছে ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে এই যে আমাদের পালমোনারি ভেইন যেগুলো আছে সেগুলোও হচ্ছে এই বাল্বলেস ভেইনের অন্তর্ভুক্ত। তাহলে আম্বিলিকাল আর্টারি, মাঝে মধ্যে প্রশ্ন আসে যে আম্বিলিকাল আর্টারি আসলে কিসের ব্রাঞ্চ। আম্বিলিকাল আর্টারি হচ্ছে ফিটাল ইন্টারনাল আইলিয়াক আর্টারির ব্রাঞ্চ। তাহলে ইন্টারনাল আইলিয়াক থেকে দুইটা আম্বিলিকাল আর্টারি আসে, এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে ফ্রম ফিটাস টু প্লাসেন্টা। এখানে পুরো ফ্লোটা এরকম থাকে যে ব্লাড এন্টার টু দা টার্মিনাল ভেলাই, টার্মিনাল ভেলাই থেকে ইন্টারভিলিয়াস স্পেস, সেখান থেকে ম্যাটার্নাল ভেইন, তারপরে ইউটেরাইন ভেইন, তারপরে এক্সক্রেটেড। এই টার্মিনাল ভেলাইটা হচ্ছে আপনার যে যেটা কি বলবো, প্লাসেন্টার যে টার্মিনাল ভেলাই সেটা। আর ইন্টারভিলিয়াস স্পেসও হচ্ছে ওই জায়গায়, সেখান থেকে ম্যাটার্নাল ভেইনে যায়, ম্যাটার্নাল ভেইন থেকে যেটা কানেক্টেড থাকে হচ্ছে ইউটেরাইন ভেইনের সাথে, এবং পরবর্তীতে সেটা এক্সক্রেটেড হয়ে যায়। আর আম্বিলিকাল ভেইন, যেটা ওয়ান আম্বিলিকাল ভেইন, সেটা অরিজিনেট হয় হচ্ছে প্লাসেন্টাল ভেইন থেকে। অরিজিনেট হয় মাল্টিপল স্মল প্লাসেন্টাল ভেইন থাকে সেখান থেকে। এখানে অক্সিজেন রিচ নিউট্রিয়েন্ট লেডেন ব্লাড থাকে, যেটা হচ্ছে ইন্টারভিলাস স্পেস অফ দ্য প্লাসেন্টা থেকে সিক্রেট হয়। তাহলে অক্সিজেন রিচ প্লাসেন্টা তো ফিটাস ব্লাড রিচেস ইন ফিটাল ইনফিউর ভেনাকাবা হয়ে ডাক্টাস ভেনোসাসে যায়, এটা আমরা পড়বো সামনে। তাহলে এটা মেনলি আসে থেকে ওই যে ইন্টারভিলিয়াস স্পেস, যেখানে যে এখানে যেটা টার্মিনেট হচ্ছে, এই জায়গা থেকেই এই আম্বিলিকাল ভেইনটা তৈরি হয়। সেটা হচ্ছে ইন্টারভিলাস স্পেস থেকে পরবর্তীতে আপনার তৈরি হয়ে যায়। আচ্ছা, ম্যাটার্নাল এটা হচ্ছে ফিটাল পার্ট, যেটা ম্যাটার্নাল পার্ট অফ দ্য ফিটাল সার্কুলেশন, এটার মধ্যে থাকে হচ্ছে ইউটেরাইন আর্টারি এবং ইউটেরাইন ভেইন।
ইউটেরাইন আর্টারি যেটা ম্যাটার্নাল পার্টের কিন্তু কোনো চেঞ্জ নাই। ইউটেরাইন আর্টারি হচ্ছে অক্সিজেন্টেড ব্লাড ক্যারি করে, আর ইউটেরাইন ভেইন হচ্ছে ডিঅক্সিজেন্টেড ব্লাড ক্যারি করে। ইউটেরাইন আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য ইন্টারনাল ইলিয়াক আর্টারি অফ মাদার, and uterine vein is the tributary of the internal iliac vein of the mother. তাহলে ইউটেরাইন আর্টারি সেম জিনিস হচ্ছে, অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট ক্যারি করে, সেটা ইন্টারভিলাস স্পেস পর্যন্ত যায়, ইন্টারভিনাস স্পেস থেকে পরবর্তীতে আম্বিলিকাল ভেইনের থ্রোতে ফিটাসে চলে যায়। আর আম্বিলিকাল ভেইন যেটা, সেটা হচ্ছে ট্রিবিউটারি কার কার থেকে এটা গ্রহণ করে, এইটা গ্রহণ করে হচ্ছে আপনার যে আম্বিলিকাল আর্টারি আছে, সে আম্বিলিকাল আর্টারি থেকে পরবর্তীতে ইউটেরাইন ভেইন হয়, ইউটেরাইন ভেইন থেকে পরবর্তীতে স্প্রেডেড হয়ে যায়। তাহলে আমরা বেসিক কাহিনী বুঝলাম যে প্লাসেন্টার পরে আসলে আর্টারি ডিঅক্সিজেন্টেড ব্লাড এবং ভেইন অক্সিজেন্টেড ব্লাড ক্যারি করে, কিন্তু আর্টারির প্লাসেন্টার আগে মাদারের যে ইউটেরাইন আর্টারি এবং ইউটেরাইন ভেইন, সেটা নর্মাল আর্টারি এবং ভেইনের মতো কাজ করে। এই জায়গায় ভুল করা যাবে না, ঠিক আছে? তাহলে এই জায়গার মধ্যে এই ফিটাল এবং প্লাসেন্টাল এই চিত্রটা আপনাদের জন্য ইনফিনিটি স্টার, আপনার চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা নেটেও সার্চ দিতে পারেন যে ফিটো মেটার্নাল সার্কুলেশন বা ফিটাল সার্কুলেশন লিখে এইচডি কোয়ালিটি একটা ছবি ডাউনলোড করে নেবেন আপনারা। চাইলে আপনাদের এই অ্যাডমিশন জার্নিতে এইটা আপনি প্রিন্ট করে আপনার দেয়ালের সামনে লাগিয়ে রাখতে পারেন, কারণ খুবই ইম্পর্টেন্ট। এই পেডিয়াট্রিক্সে অ্যাটলিস্ট দুইটা প্রশ্ন এই জায়গা থেকে আসে প্রত্যেকবার কোনো না কোনো ভাবে, হয় এটার আগের কাহিনী মানে ফিটাল কাহিনী থেকে, অথবা নিউনেটাল ট্রানজিশনের কাহিনী থেকে। আচ্ছা, আমরা আজানের জন্য 2 মিনিটের একটু বিরতি নিব, তারপরে আবার আমরা ইনশাল্লাহ আসতেছি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। যেখানে ছিলাম যে আমাদের এই যে প্লাসেন্টার মধ্যে, এই প্লাসেন্টার মধ্যে আমাদের ফিটাস, এই প্লাসেন্টার এই পোর্শনটুকু যেটা আম্বেলিকাল আর্টারি আম্বেলিকাল ভেইন দেখতেছেন, এই পোর্শনটুকু হচ্ছে ফিটাল পার্ট, মানে এই পুরো জিনিসটাই ফিটাল পার্ট, আর প্লাসেন্টার ওই পাশে আছে হচ্ছে ম্যাটার্নাল পার্ট। তাহলে এই ফিটাল পার্ট এবং ম্যাটার্নাল পার্টের মাঝখানে অবশ্যই একটা ব্যারিয়ার আছে, যেটাকে প্লাসেন্টা বলতেছেন। প্লাসেন্টার মধ্যে ব্যারিয়ারের কম্পোনেন্ট কি কি সেগুলো আমাদের দেখতে হবে। তাহলে প্লাসেন্টার মধ্যে যে ব্যারিয়ার থাকে, সে ব্যারিয়ারের মধ্যে 3 ধরনের সেলুলার লেয়ার থাকে, যেটা হচ্ছে ফিটাস থেকে ডেভেলপ হয়। এই যে আমাদের ফিটাস থেকে ডেভেলপ হয়, এক নাম্বার হচ্ছে সিন সাইটোট্রোপোব্লাস্ট। সিন সাইটোট্রোপোব্লাস্টটা কি? এটা হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড এপিথেলিয়াল লেয়ার, যেটা হচ্ছে মনোনিউক্লিয়েটেড ভিলাস সাইটোট্রোপোব্লাস্ট মিলে নাম হয়েছে। সাইটোট্রোপোব্লাস্ট গুলো একসাথে হওয়ার কারণে এদের নাম হয়ে গেছে সিন সাইটোট্রোপোব্লাস্ট। এভাবে মনে রাখবেন। তাহলে এক নাম্বার হচ্ছে সিন সাইটোট্রোপোব্লাস্ট, 2 নাম্বার হচ্ছে ভিলিয়াস স্ট্রোমাল টিস্যু, আর 3 নাম্বার হচ্ছে সাইটোট্রোপোব্লাস্ট। তাহলে 3টা সেলুলার লেয়ার যেটা ফিটাস থেকেই আসে। 1 নাম্বার সিন সাইটোট্রোপোব্লাস্ট, 2 নাম্বার হচ্ছে ভিলিয়াস স্ট্রোমাল টিস্যু, আর 3 নাম্বার হচ্ছে সাইটোট্রোপোব্লাস্ট। এটা আপনাদের এমসিকিউ তে আসে যে আমাদের যে প্লাসেন্টাল বেরিয়ার সেলুলার কম্পোনেন্ট কোনগুলো। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই যে সার্কুলেশন, মানে এই যে আম্বিলিকাল আর্টারি বা প্লাসেন্টাল দ্বারা সার্কুলেশন হওয়ার কারণ কি? অলরেডি আমরা পড়ছি যে ফিটাল লাংস, যেটা এই যে আমাদের ফিটাল লাংস গুলা কলাস্ট অবস্থায় থাকে। এগুলা যেহেতু আপনার এক্সপিরেশন বা ইন্সপিরেশন নিতে পারে না, অ্যালভিওলাই গুলার মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড দ্বারা ভর্তি থাকে, কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। আর এখানে মিনিমাল পালমোনারি ফ্লো থাকে, মানে পালমোনারি আর্টারি দিয়ে যে ফ্লোটা হয় সেটা মিনিমাল পালমোনারি ফ্লো হয়, কারণ এখান থেকে যে ব্লাডটা যায়, সে ব্লাডটা হাই রেজিস্ট্যান্সে দিয়ে যায়, কারণ এখানে তো কোনো ইন্সপাইরেশন এক্সপাইরেশন নাই। তাহলে পুরাটাই যেহেতু ফ্লুইড, এখানে যাওয়ার সময় খুবই বাধা পায় সে, এবং সেখানে রেজিস্ট্যান্স খুবই বেশি হয়। তাহলে এখান থেকে আপনারা, চলেন আমরা শুরু করি যে কিভাবে শুরু হয়েছে। তাহলে প্রথমে প্লাসেন্টা।
প্লাসেন্টার মধ্যে যে লাল কালার যে জিনিসটা দেখতেছেন, এই লাল কালার জিনিসটা হচ্ছে আম্বিলিকাল ভেইন। তাহলে এই আম্বিলিকাল ভেইন কয়টা থাকে? একটা থাকে। এই আম্বিলিকাল ভেইন কি ব্লাড ক্যারি করে? অক্সিজেনেটেড ব্লাড। এখানে যে লাল কালার গুলা দেখতেছেন সেগুলো হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, একদম গাঢ় নীল যেগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। আর এখানে দেখেন হালকা একটু বেগুনি রঙের কালার, এটা হচ্ছে মিডিয়াম অক্সিজেনেটেড ব্লাড, বা হচ্ছে এটাকে আমরা বলতেছি মিক্সড ব্লাড। তাহলে দেখেন আম্বিলিকাল আর্টারি দিয়ে কি যাচ্ছে? অক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে। এই আম্বিলিকাল আর্টারি দিয়ে যখন অক্সিজেনেটেড ব্লাড যায়, তখন এইটাকে আমরা বলতেছি সর্বোচ্চ অক্সিজেনেটেড ব্লাড ইন দা ফিটাল সার্কুলেশন। তাহলে হাইয়েস্ট অক্সিজেনেটেড স্যাচুরেশন, তাহলে হাইয়েস্ট অক্সিজেন স্যাচুরেশন কোথায় পাচ্ছি আমরা? আম্বিলিকাল ভেনের মধ্যে পাচ্ছি। তাহলে এখানে নিয়ার অ্যাবাউট 80% থেকে 60% ব্লাডই হচ্ছে স্যাচুরেটেড অক্সিজেন ব্লাড থাকে। এই যে এটা হচ্ছে আমাদের আম্বিলিকাস। এই আম্বিলিকাস দিয়ে ঢুকতেছে, ঢুকে এটা দেখেন এদিক দিয়ে যাচ্ছে। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভা এদিক দিয়ে যাচ্ছে। আর এই যে এই জিনিসটা দেখেন কোত্থেকে আসতেছে? এটা গাঁট থেকে আসতেছে। তাহলে গাঁট থেকে যেহেতু আসতেছে, তাহলে এই জায়গাকে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের পোর্টাল ভেন। তাহলে এটা হচ্ছে পোর্টাল ভেন, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, যেটা আপনার আমার সবারই আছে, এটা ফিটাসেরও আছে। কিন্তু আমাদের যে আম্বিলিকাল ভেইন যেটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করতেছে, এখানে এসে দেখেন তার দুইটা রাস্তা হয়ে গেছে। একটা রাস্তা সে সোজা চলে গেছে এই দিক দিয়ে, আর একটা রাস্তা সে এই দিক দিয়ে এটার সাথে কানেক্টেড হয়েছে। তাহলে এখানে বলা হয় যে 50-50% ভাগ হয়ে যায়। 50% চলে যায় ডাক্টাস ভেনোসাস দিয়ে উপরের দিকে, বাইপাস করে যায়, সেটা লিভারকে বাইপাস করে উপরের দিকে উঠে যায়। আর 50% ব্লাড এখানে পোর্টাল সার্কুলেশনের সাথে অ্যাড হয়। পোর্টাল সার্কুলেশনের সাথে অ্যাড হয়ে সেটা লিভারে যায়। লিভার থেকে আবার রাইট হেপাটিক ভেন হয়ে আবার ইনফিরিয়র ভেনা কাভাতে চলে যায়। তাহলে এই জায়গার মধ্যে আমার একটা মিক্স হচ্ছে। দেখেন এখানে ছিল অক্সিজেনেটেড ব্লাড, আর পোর্টাল ব্লাড যেটা সেটা তো ডিঅক্সিজেনেটেড ব্লাড ছিল। তাহলে এই এখানে একটা মিক্স আপ হচ্ছে। তাহলে এইটা হচ্ছে একটা এরিয়া যেখানে মিক্স আপ হইতে পারে, যেটা হচ্ছে ডাক্টাস ভেনোসাস বা লিভার। এখান থেকে তাহলে কোথায় গেল? উপরে চলে গেল ইনফিরিয়র ভেনা কাভা হয়ে। এখন ইনফিরিয়র ভেনা কাভাতে যখন আছে, দেখেন এখানে লাল কালার ব্লাডও আছে, এখানে নীল কালার ব্লাডও আছে। দ্যাট মিন্স কি আম্বিলিকাল ভেইনের যে অক্সিজেনেটেড ব্লাড আর ইনফিরিয়র ভেনার কাভার যে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এটা পাশাপাশি বা মিক্স হয়ে এটা একসাথে উপরে উঠতেছে। একসাথে যখন উপরে উঠলো, তখন সে কি করলো? রাইট অ্যাট্রিয়ামে আসলো, তাই তো? ইনফিরিয়র ভেনা কাভা কোথায় ওপেন হয়? রাইট অ্যাট্রিয়ামে ওপেন হয়। এখন রাইট অ্যাট্রিয়ামে ওপেন হওয়ার পর ফিটাল হার্টে কি থাকে? ফোরামেনাম ওভালি থাকে। এই ফোরামেনা ওভালি কার সাথে কার কানেক্ট করে? রাইট অ্যাট্রিয়ামের সাথে, রাইট অ্যাট্রিয়ামের সাথে লেফট অ্যাট্রিয়ামকে কানেক্ট করে। তাহলে ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে যে ফ্লুইডটা আসতেছে, সেই ফ্লুইডটা যখন রাইট অ্যাট্রিয়ামে আসলো, তখন তার কাছে দুইটা রাস্তা থাকে। এক নাম্বার রাস্তা হচ্ছে যে ফোরামেনা ওভালি হয়ে সে লেফট অ্যাট্রিয়ামে চলে গেল, অথবা নিচের দিকে এসে সে রাইট ভেন্ট্রিকলে চলে গেল। তাহলে আবার বলতেছি, ইনফেরিয়র ভেনা কাভা হয়ে সে উপরের দিকে উঠতেছে 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 উঠতেছে, উঠার পর এখানে আসলো। আপনি মাউসের দিকে খেয়াল রাখেন, যখন সে এখানে আসলো, তখন তার কাছে, এখানে আসলো যখন, তখন তার কাছে হচ্ছে দুইটা রাস্তার হয়ে খোলা হয়ে গেল। এক, সে ফোরামেনা ওভালি হয়ে লেফট অ্যাট্রিয়ামে যাবে, অথবা সে নিচের দিকে এসে রাইট ভেন্ট্রিকলে যাবে। তাহলে এখানে কি হয়? ইনফিরিয়র ভেনা কাভা, ভালো মতো শুনে নেন, ইনফিরিয়র ভেনা কাভা থেকে যে ব্লাড গুলা আসে, তার ম্যাক্সিমাম পোর্শন ফোরামেনা ওভালি হয়ে রাইট অ্যাট্রিয়ামে চলে যায়, লেফট অ্যাট্রিয়ামে চলে যায়, রাইট অ্যাট্রিয়াম হয়ে লেফট অ্যাট্রিয়ামে চলে যায়। ইনফিরিয়র ভেনা কাভা হয়ে যেসব ব্লাড আসে রাইট অ্যাট্রিয়াম থেকে, সেটা ফোরামেনা ওভালি হয়ে লেফট অ্যাট্রিয়ামে চলে যায়, এবং লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যায়। লেফট ভেন্ট্রিকল থেকে সে অ্যাওর্টাতে, অ্যাওর্টা দিয়ে বের হয়ে চলে যায়, এদিক থেকে বের হয়ে চলে গেল। এখন তাহলে ভাইয়া নিচে, নিচে কি কেউ যায় না? নিচে যায়। কে যায়? এই যে দেখেন সুপিরিয়র ভেনা কাভা, ইনি হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। এই যে ইনি হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা। রাইট। আচ্ছা, আমরা আরেকটু জুম করে পড়ি। তাহলে এটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা।
তাহলে এখানে যেহেতু সুপিরিয়র ভেনা কাভা, এই যে সুপিরিয়র ভেনা কাভাটা থেকে ব্লাড নিচের দিকে আসতেছে, এই সুপিরিয়র ভেনা কাভা থেকে ব্লাড নিচের দিকে আসতেছে। এই নিচের দিকে আসার পর সে যখন রাইট এট্রিয়ামে আসলো, তার কাছে দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে সে ফোরামেনা ওভালি হয়ে লেফট এট্রিয়ামে চলে যাবে, অথবা সে রাইট ভেন্ট্রিকলে চলে আসবে। তাহলে একটা জিনিস চিন্তা করেন যে একটা ব্লাড উপর থেকে নিচে আসতেছে, এভাবে মনে রাখবেন যে সে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে হইলেও সে ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য ব্লাড এই দিক থেকে এভাবে নেমে প্রুট করে নিচের দিকে চলে যাবে, অর্থাৎ রাইট ভেন্ট্রিকলের কাছে চলে যাবে। রাইট ভেন্ট্রিকলের কাছে যাবে, রাইট ভেন্ট্রিকলের কাছে গেলে রাইট ভেন্ট্রিকল থেকে এরপরে কোথায় যাবে রাস্তা আছে, সে পালমোনারি ট্রাঙ্ক হবে। পালমোনারি ট্রাঙ্ক হয়ে সে কোথায় যেতে চাবে, রাইট লাং, লেফট লাং এবং রাইট লাঙে যেতে পারবে, লাইতে চাবে। কিন্তু কি হয় যে রাইট লাং এবং লেফট লাং এর যেহেতু পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স অনেক বেশি, কেন বেশি আমি বলছিলাম, কারণ এখানে তো এই যে অর্গান, এই অর্গান তো একদম সলিডের মতো শক্ত হয়ে আছে। এখানে তো কোনো প্রকার ইনফ্লেশন নাই, পুরোটাই পানি দ্বারা আবদ্ধ হয়ে আছে। তাহলে এই জায়গার মধ্যে তো সার্কুলেশন নাই, যেহেতু সার্কুলেশন নাই, এই জায়গা থেকে যাইতে খুবই কষ্ট হবে। আপনারা যারা ঢাকায় থাকেন অথবা যারা বিভাগীয় শহরগুলোতে থাকেন, তারা দেখবেন যে বৃষ্টির সময় কি হয়, যে যখন ড্রেন জাম হয়ে যায়, তখন কি হয় যে এই যে মনে করেন এটা হচ্ছে বড় ড্রেন, এই বড় ড্রেনের মধ্যে এই ছোট ড্রেন গুলা লাগতে যাইতে পারতেছে না। তাহলে কি হবে, এই ছোট ড্রেনের যে পানিগুলা আছে সেগুলা ব্যাকফ্লো করবে। তাহলে এখানের যে প্রেশার যেটা সেটা অনেক বেশি হওয়ার কারণে এখানে আরেকটা রাস্তা থাকে আমাদের, যেটা গিয়া ডাইরেক্ট অ্যাওর্টার সাথে যুক্ত হয়, সেটাকে আমরা বলতেছি ডাক্টাস আর্টারিওসাস। তাহলে এই ডাক্টাস যখন এই দিকে আর এই দিকে যেতে পারতেছে না প্রেসারের কারণে, তখন ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য ব্লাড এই ডাক্টাস আর্টারিওসাস হয়ে আমাদের এই ডিসেন্ডিং অ্যাওর্টার সাথে যুক্ত হয়ে যায়। কার সাথে যুক্ত হয়, ডিসেন্ডিং অ্যাওর্টার সাথে যুক্ত হয়ে যায়। এই দিক থেকে গিয়ে ডিসেন্ডিং অ্যাওর্টার সাথে যুক্ত হয়ে গেল। তাহলে কাহিনী কি হইলো আবার বলি। ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে আম্বিলিক্যাল ভেইনের সাথে যে অক্সিজেন্টেড ব্লাড ছিল, সে অক্সিজেন্টেড ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে আসলো। রাইট অ্যাট্রিয়ামে আসার পর তার কাছে দুইটা রাস্তা খোলা, একটা হচ্ছে ফোরামেনা ওভালি, আরেকটা হচ্ছে ফোরামেনা ওভালি হয়ে রাইট লেফট আট্রিয়াম, আরেকটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল। সে চুজ করলো কোনটা, মনে রাখবেন এভাবে, এটা এইভাবে গিয়ে এইভাবে ডিরেক্ট চলে গেছে, এইভাবে গিয়ে এইভাবে ডিরেক্ট চলে গেল। তাহলে এই পুরো রাস্তাটা সে ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে ফোরামেনা ওভালি হয়ে রাইট অ্যাট্রিয়ামে চলে গেল, রাইট অ্যাট্রিয়াম হয়ে লেফট অ্যাট্রিয়ামে চলে গেল, নিচের দিকে আসলো না। আর সুপুরিয়র ভেনা কাভা থেকে যারা আসতেছে, তারা নিচের দিকে নামতে নামতে একদম স্কিপ করে নিচের দিকে চলে আসলো। তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলে চলে আসলো। এই রাইট অ্যাট্রিয়াম থেকে যখন রাইট ভেন্ট্রিকুলে আসছে, সেখান থেকে সে যাওয়ার চেষ্টা করছে কোথায়, সে যাওয়ার চেষ্টা করছে পালমোনারি ট্রাঙ্ক হয়ে দুই লাংসের কাছে। কিন্তু লাংস যেহেতু ব্লাড নিবে না, সে কি করছে, রেজিস্ট্যান্স দেখাইছে। রেজিস্ট্যান্স দেখানোর কারণে ব্লাডের আর কোনো উপায় না থেকে সে ডাক্টাস আর্টারিওসাস মানে যে বাইপাস রাস্তা হয়ে সে চলে গেছে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টার যে ডিসেন্ডিং পার্ট, ডিসেন্ডিং অ্যাওর্টা দিকে সে নিচে নেমে গেছে। আর ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য ব্লাড যেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে ছিল, সেটা লেফট ভেন্ট্রিকল হয়ে অ্যাসেন্ডিং অ্যাওর্টা হয়ে আর্চ অফ অ্যাওর্টা হয়ে ডিসেন্ডিং অ্যাওর্টাতে মিক্স আপ হয়ে। তাহলে দেখেন এখানে মিক্স আপ কোথায় কোথায় হচ্ছে। এক নম্বর তো এই যে এখানে মিক্স আপ হলো, এটা হচ্ছে লিভার। দুই নম্বর মিক্স আপ হচ্ছে কোথায়, এই যে রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়ামে কিভাবে মিক্স আপ হচ্ছে, এখানে ইনফিরিয়র ভেনা কাভার সাথে যে অক্সিজেন্টেড ব্লাড আছে, সেই অক্সিজেন্টেড ব্লাডটা এখানে আছে। আর এইখানে সুপিরিয়র ভেনা কাভার সাথে পিওরলি ডিঅক্সিজেন্টেড ব্লাড, সেটা মিক্স আপ হচ্ছে এই জায়গার মধ্যে। এখানে মিক্স আপ হওয়ার পর ম্যাক্সিমাম অক্সিজেন্টেড ব্লাডটা কোথায় যাচ্ছে, লেফট অ্যাট্রিয়ামে যাচ্ছে। এখন লেফট অ্যাট্রিয়ামে গিয়ে সেটা আবার মিক্স আপ হচ্ছে কিভাবে, দেখেন আমি কিন্তু বলছিলাম যে পালমোনারি রেজিস্ট্যান্স থাকার কারণে ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য ব্লাড ডাক্টাস আর্টারিওসাস হয়ে অ্যাসেন্ডিং আউটা হয়ে নিচের দিকে নেমে যায়। এখন ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য ব্লাড, এখানেই টুইস্ট আছে কথা। তাহলে কিছু পোর্শন অফ দ্য ব্লাড লাংসে যায়, তো লাংসে গিয়ে সে কি ডিঅক্সিজেন্টেড থেকে অক্সিজেন্টেড হইতে পারে, পারে না। তাহলে সেই ডিঅক্সিজেন্টেড ব্লাডই আবার পালমোনারি ভেন হয়ে লেফট ভেন্ট্রিকলের কাছে আসে, লেফট অ্যাট্রিয়ামের কাছে আসে। তাহলে এইখানে কি হচ্ছে, ডিঅক্সিজেন্টেড ব্লাড আসতেছে, আর এইখান থেকে যে স্কিপ করে কিছু ব্লাড গেছিল, এটা তো অক্সিজেন্টেড ছিল। তাহলে এখানেও একটা ডিঅক্সিজেন্টেড আর অক্সিজেন্টেড ব্লাডের মিক্স আপ হচ্ছে। তাহলে মিক্স আবার আমরা খেয়াল করি, লিভারে একটা মিক্স আপ হচ্ছে, রাইট এট্রিয়ামে একটা মিক্স আপ হচ্ছে, রাইট ভেন্ট্রিকলে একটা মিক্স আপ হচ্ছে। আরেকটা মিক্স আপ কোথায় হচ্ছে, যখন এখান থেকে এই দিক থেকে উপরের দিকে উঠলো, এটা তো অক্সিজেন্টেড ব্লাড, ম্যাক্সিমাম অক্সিজেন্টেড ব্লাড। দেখেন
এটা লাল কালার মানে এই না যে এখানে মিক্স আপ হয় নাই, এখানে হচ্ছে ম্যাক্সিমাম অক্সিজেন্টেড ব্লাড। কারণ কি, আম্বিলিকাল ভেন দিয়ে যে ব্লাডটা ছিল সেটাই কিন্তু স্কিপ করে এই পাশে চলে গেছে। তাহলে এখানে ম্যাক্সিমাম অক্সিজেন্টেড ব্লাড এবং কিছু সংখ্যক ডিঅক্সিজেন্টেড ব্লাড, যেটা হচ্ছে এই যে আমাদের নষ্ট বা অকৃতকার্য যে অ্যালভিওলি আছে বা লাংস আছে সেখান থেকে চলে আসছে। তাহলে এখানে এটাকে আমরা বলতে পারি ম্যাক্সিমাম অক্সিজেন্টেড ব্লাড। এই অক্সিজেন্টেড ব্লাডটা এখান থেকে এসে এই পর্যন্ত আসছে, কিন্তু এখানে যেহেতু ডাক্টাস আর্টেরিয়াসের আবার ডিঅক্সিজেন্টেড ব্লাড এই পাশে এসে মিক্স করাই দিচ্ছে। তাহলে এই ডাক্টাস আর্টেরিয়াসের মধ্যে আরেকটা মিক্স আপ হচ্ছে। তাহলে আবার বলি কোথায় কোথায় মিক্স আপ হচ্ছে। এক নাম্বার লিভারে মিক্স আপ হচ্ছে, দুই নাম্বার ইনফেরিয়র ভেনা কাভাতে মিক্স আপ হচ্ছে, তিন নাম্বার হচ্ছে রাইট এট্রিয়ামে মিক্স আপ হচ্ছে, চার নাম্বার হচ্ছে লেফট এট্রিয়ামে মিক্স আপ হচ্ছে, পাঁচ নাম্বার হচ্ছে ডাক্টাস আর্টেরিয়াসের মিক্স আপ হচ্ছে। এই মিক্স আপ গুলা হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কোন জায়গায় মিক্স আপ হচ্ছে। এখন ঘটনা কি হয়, তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় জিনিস কি, এখান থেকে বেসিক জিনিসটা আপনি বুঝতে পারছেন। যে ফার্স্টে আবার আমরা যদি এর নিচের থেকে আসি, এই প্লাসেন্টা, প্লাসেন্টা থেকে আম্বেলিকাল আর্টারি হয়ে উপরের দিকে উঠতেছে, আম্বেলিকাল ভেইন হয়ে উপরের দিকে উঠতেছে, উপর দিকে উঠতে উঠতে তার কাছে দুইটা রাস্তা আছে। একটা রাস্তা দিয়ে সে পোর্টাল ভেনের সাথে যুক্ত হয়েছে, যেটা লিভারে গেছে। আরেকটা রাস্তা মানে ডাক্টাস ভেনোসাস দিয়ে সে বাইপাস করে গেছে। বাইপাস করে সে ইনফেরিয়র ভেনা কাভার সাথে যুক্ত হইলো। ইনফেরিয়র ভেনা কাভা ছিল ডিঅক্সিজেন্টেড ব্লাড, সে নিজে অক্সিজেন্টেড ব্লাডকে এখানে ফার্স্টে মিক্স আপ হইলো। আবার এই জায়গায় পোর্টাল ভেন ছিল ডিঅক্সিজেন্টেড ব্লাড, এখানে সে নিচে অক্সিজেন্টেড ব্লাড গিয়ে মিক্স আপ হলো। পোর্টাল ভেন থেকে লিভারে গেল, লিভার থেকে হেপাটিক ভেন হয়ে আবার সেই ইনফেরিয়র ভেনা কাভা হয়েই সে উপরের দিকে উঠতে থাকে। উপরের দিকে উঠলো, তাহলে দুইটা এখানে মিক্স আপ হয়ে গেল। উপর দিকে উঠতেছে উঠতেছে উঠতেছে, উঠতে উঠতে ইনফেরিয়র ভেনা কাভা হয়ে সে ওপেন হইলো কোথায়, রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়ামে গিয়ে তার দুইটা রাস্তা থাকলো, একটা হচ্ছে ফোরামেনা ওভালি হয়ে সে লেফট অ্যাট্রিয়ামে যাবে, অথবা সে নিচের দিকে নেমে রাইট ভেন্ট্রিকলে যাবে। সে চুজ করলো হচ্ছে, সে ফোরামেনা ম্যাক্সিমাম ব্লাড চুজ করলো হচ্ছে ফোরামেনা ওভালি হয়ে লেফট অ্যাট্রিয়ামে যাওয়া। তাহলে এখানে অক্সিজেন্টেড ব্লাডটা থাকলো। এদিকে কাহিনী হচ্ছে কি, সুপুরি ভেনা কাভা থেকে পিওরলি ডিঅক্সিজেন্টেড ব্লাড, এখানে তো কোনো অক্সিজেনের কোনো কাহিনী নেই, তারা স্ট্রেইট নিচের দিকে নেমে এখানে না গিয়ে মানে ফোরামেনা ওভালি হয়ে লেফট অ্যাট্রিয়ামে না গিয়ে তারা কি করলো, স্ট্রেট নিচের দিকে নেমে গেল। কিন্তু স্ট্রেট নিচের দিকে যখন নামছে সে তো রাইট অ্যাট্রিয়াম হয়েই নামছে। তাহলে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে এখানে যে অক্সিজেন্টেড ব্লাড ছিল সেটার সাথে এর একটা মিক্স আপ হলো। মিক্স আপ হয়ে ম্যাক্সিমাম পোর্শন গ্র্যাভিটির কারণে নিচের দিকে নেমে গেল। নিচের দিকে নেমে সে রাইট অ্যাট্রিয়ামের কাছে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলের কাছে চলে আসে। এখন আমরা আগে লেফট অ্যাট্রিয়ামে কি হলো সেটা দেখি। লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে গেল, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং অ্যাওটা, আর্চ অফ অ্যাওটা হয়ে ডিসেন্ডিং অ্যাওটা দিয়ে চলে নিচে নামে গেল। রাইট ভেন্ট্রিকলে কি হলো, রাইট ভেন্ট্রিকলে থেকে ব্লাড পালমোনারি ট্রাঙ্ক হয়ে লাংসে যেতে চাইলো, কিন্তু লাংস এখন সে সার্কুলেশন নিবে না, তাহলে সে রেজিস্ট্যান্স দেখাইলো। রেজিস্ট্যান্স দেখানোর কারণে ব্লাডের লাংসের দিকে না গিয়ে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য ব্লাড ডাক্টাস আর্টেরিয়াস দিয়ে বাইপাস হয়ে এদিকে ডিসেন্ডিং অ্যাওটার সাথে মিক্স আপ হয়ে গেল। তবু ম্যাক্সিমাম পোর্শন অফ দা ব্লাড এখানে মিক্স আপ হলো, তাহলে এখানে আরেকটা মিক্স আপ, যেহেতু ম্যাক্সিমাম পোর্শন অফ দা ব্লাড এদিক দিয়ে চলে গেল, কিছু পোর্শন অফ দা ব্লাড লাংসে গেল। লাংসে যাওয়ার পর সেখান থেকে ব্যাক করলো ডিঅক্সিজেন্টেড ব্লাড, ডিঅক্সিজেন্টেডই রয়ে গেল। এই ডিঅক্সিজেন্টেড ব্লাড ব্যাক করলো কোথায়, লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়ামে অলরেডি লাল রক্ত ছিল বা অক্সিজেন্টেড রক্ত ছিল, তার সাথে মিক্স আপ হয়ে আবার সেখানে একটা মিক্স ব্লাড তৈরি করলো। এই মিক্স ব্লাডই কিন্তু এখান থেকে বের হয়ে আবার আর্চ অফ অ্যাওর্টা দিয়ে নিচের দিকে নামতেছে। তাহলে মিক্স আপ গুলো আমরা বুঝলাম। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, পরীক্ষাতে প্রশ্ন আসে যে ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য ব্লাড ফোরামেন ওভালি হয়ে যায় ইনফেরিয়র ভেনা কাভার ক্ষেত্রে, এটা ট্রু। ইনফেরিয়র ভেনা সুপেরিয়র ভেনা কাভার ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য ব্লাড রাইট ভেন্ট্রিকলের কাছে যায়, ট্রু। ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে যে ব্লাড আছে সেটা ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে লেফট ভেন্ট্রিকলের জায়গার কাছে যায়, ট্রু। আচ্ছা, এখানে আপনি যদি চিত্র দিকে দেখেন তাহলে দেখেন যে আর্চ অফ অ্যাওর্টার যে তিনটা ব্রাঞ্চ, মানে যেটা আপনাদের মাথায় এবং আপার লিম্বে সার্কুলেশন দিচ্ছে, এটা দেখেন লাল কালার ব্লাড যাচ্ছে। কিন্তু আপনার যে ডিসেন্ডিং অ্যাওর্টার যে ব্লাড সেটা কিন্তু মিক্স ব্লাড। কারণ হচ্ছে এখান থেকে ডিঅক্সিজেন্টেড ব্লাড যাচ্ছে, এখান থেকে অক্সিজেন্টেড ব্লাড যাচ্ছে, তাহলে এখানে মিক্স হচ্ছে। তাহলে চিন্তা করেন, ফিটাল লাইফে আপনার ব্রেন এবং আপনার হাত মানে আপার লিম, এরা দুইজন হচ্ছে বেশি অক্সিজেন্টেড ব্লাড পায় রাদার দেন লোয়ার লিম এবং অ্যাবডোমেন।
কারণ ডিসেন্ডিং এওটা থেকে যখন ব্লাডটা নিচের দিকে নামতেছে তখন হচ্ছে থোরাক্সের পোর্শন, তারপরে আপনার থোরাক্সের কিছু পোর্শন আর কি, থোরাক্সের কিছু পোর্শন, তারপরে অ্যাবডোমেন, লোয়ার লিম্ব সবাই হচ্ছে মিক্স ব্লাড পাচ্ছে। কিন্তু আপনার এখান থেকে যে কমন ক্যারোটিড আর্টারি হয়ে ইন্টারনাল এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, তারপর হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি যারা আছে তারা কিন্তু অক্সিজেনেটেড ব্লাড পাচ্ছে। তাহলে এখানে একটা ডিফারেন্স হচ্ছে যে আপার লিম্ব এবং লোয়ার লিম্ব বা সুপার এক্সট্রিমিটি আর ইনফেরিয়র এক্সট্রিমিটির মধ্যে অক্সিজেনের একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে আপনাদের যে প্রশ্ন আসে ইন ফিটাল লাইফ দেয়ার ইজ অক্সিজেন ডিফারেন্স বিটুইন দ্য আপার লিম্ব এন্ড লোয়ার লিম্ব, উত্তর হবে ট্রু। কোথায় অক্সিজেন বেশি থাকে? আপার লিম্ব এবং হেডের মধ্যে অক্সিজেন বেশি থাকে। তারপর সে আস্তে আস্তে নিচের দিকে নেমে গেল। দেখেন নিচের দিকে নামতে নামতে সেই যে দুইটা ব্রাঞ্চ হয়, এই দুইটা ব্রাঞ্চে হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি। এই ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকেই দেখেন দুইটা আম্বিলিকাল আর্টারি বের হয়েছে। এই দুইটা আম্বিলিকাল আর্টারি পরবর্তীতে আম্বিলিকাস হয়ে দেখেন আম্বিলিকাল ভেইনকে কভার করে প্লাসেন্টাতে চলে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের পুরো ঘটনা, আমাদের ফিটাল সার্কুলেশন। এই ফিটাল সার্কুলেশনের মধ্যে তাহলে দেখেন অ্যাটিপিক্যাল জিনিস কি কি হইলো। এই যে প্রথমে তো আম্বিলিকাল আর্টারি আম্বিলিকাল ভেন এরা হচ্ছে অ্যাটিপিক্যাল। এরা তো আমাদের বড় হইলে তো মায়ের সাথে কানেকশনও নাই, আম্বিলিকাল আর্টারি আম্বিলিকাল ভেনও নাই। দুই নম্বরে হচ্ছে এই যে ডাক্টাস ভেনোসাস, ডাক্টাস ভেনোসাসের রোল তো এই জায়গায় আছে কারণ সে একটা কানেকশন তৈরি করতে চাচ্ছে ইনফেরিয়র ভেনা কাভার সাথে। ওকে। তিন নাম্বার জিনিস হচ্ছে যখন ইনফেরিয়র ভেনা কাভা, এই ডাক্টাস ভেনোসাস থাকবে না বা আম্বিলিকাল আর্টারি থাকবে না, তখন ইনফেরিয়র ভেনা কাভা থেকে পিওর ডিঅক্সিজেন্টেড ব্লাড থাকবে। এই যে আমাদের নর্মাল বাবু যারা আছে বা আমরা যারা আছি, পিওর ডিঅক্সিজেন্টেড ব্লাড যখন রাইট অ্যাট্রিয়ামে যাবে তখন তার কাছে রাইট ভেন্ট্রিকলে যাওয়া ছাড়া কোনো অপশন থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে ফোরামেনা ওভালি, এটা কিন্তু এক্সট্রা জিনিস, ফোরামেনা ওভালি তখন ক্লোজ হয়ে যাবে। এক, লাংস তখন কি করবে? হাইপার ইনফ্লেশন হইতে পারবে, ইনফ্লেশন হইতে পারবে। তখন সে পালমোনারি ট্রাঙ্ক দিয়ে ব্লাডকে নিবে। যখন সে পালমোনারি ট্রাঙ্ক দিয়ে ব্লাডকে নিবে তখন এই ডাক্টাস আর্টেরিওসাসের আর কোনো কাজ থাকবে না, তখন সেও গায়েব হয়ে যাবে। তাহলে এক্সট্রা জিনিস একটা হচ্ছে আম্বিলিকাল ভেন আম্বিলিকাল আর্টারি গায়েব হবে, ডাক্টাস ভেনোসাস গায়েব হবে, ফোরামেনা ওভালি বন্ধ হয়ে যাবে, আর ডাক্টাস আর্টেরিওসাসও গায়েব হয়ে যাবে। এখন চলেন যে বাচ্চা যখন প্রথম শ্বাস নিচ্ছে তখন কাহিনী কি হচ্ছে। এখানে আপনাদের মনে রাখার দুইটা জিনিস মনে রাখবেন। এক নাম্বার হচ্ছে এই জায়গার মধ্যে যে ফিটাল যে সিস্টেমিক সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশনের প্রেসার কম, কারণ সেটা প্লাসেন্টাল সার্কুলেশন, প্লাসেন্টাল সার্কুলেশনের মধ্যে প্রেসারটা কম, কারণ প্লাসেন্টা দিয়ে সহজেই ব্লাড বের হইতে পারতেছে, প্লাসেন্টা দিয়ে সহজেই ব্লাড ঢুকতে পারতেছে। কিন্তু এখানের মধ্যে পালমোনারি সার্কুলেশন, সে পালমোনারি সার্কুলেশনের রেজিস্ট্যান্স বা প্রেসার বেশি, কারণ এখানে লাং তো এক্সপ্যান্ড করতে পারতেছে না, লাংস একটা সলিড অর্গানের মতো কাজ করতেছে। ধরেন বাচ্চা জন্ম নিল, জন্ম নেওয়ার পর বাচ্চা কান্না করলো এবং বাচ্চার মাস থেকে আপনি আম্বিলিকালটা কাট করে দিলেন। যখন বাচ্চার মার থেকে তার আম্বিলিকাল কাট হয়ে গেল তখন তার প্লাসেন্টার সাথে সার্কুলেশন কি থাকলো? কি থাকলো না? থাকলো না। তখন এই আম্বিলিকাল আর্টারি কি ব্লাড বের করতে আর পারবে? পারবে না। তাহলে আম্বিলিকাল আর্টারি যখন ব্লাড বের করতে পারবে না তখন সিস্টেমিক সার্কুলেশনের প্রেসার বেড়ে যাবে। এক, আর দুই নাম্বার হচ্ছে যখন লাং এক্সপ্যান্ড করতে পারবে, যখন ব্লাড যাওয়ার রাস্তা তৈরি হবে, তখন পালমোনারি সার্কুলেশনের প্রেসার বা রেজিস্ট্যান্স কমে যাবে। ঠিক আছে? যেমন আমি একটু আগে যে ঘটনাটা বললাম যে যখন বড় ড্রেন কনজেস্টেড হয়ে যায় তখন সেখানে প্রেসার তৈরি হয়। মনে করেন আপনি কোনোভাবে সেই ড্রেনটাকে বড় করে দিলেন, সাইজটাকে আরো বড় করে দিলেন, তাহলে তার ভিতরে যে প্রেসারটা আস্তে আস্তে কমে যাবে। যে লাংস একটা সলিড অর্গানের মতো কাজ করতেছিল, বাচ্চা যখন প্রথমবার কান্না করবে তখন তার ভিতরে যে অ্যামনিওটিক ফ্লুইড আছে সেটা সব এভাপোরেট হয়ে যাবে, এভাপোরেট হয়ে সে জায়গায় অক্সিজেন আসবে, অক্সিজেন এসে সে জায়গায় যে পালমোনারি ভেসোডাইলেশন করবে, আর ভেসোডাইলেশন করলে রেজিস্ট্যান্স কমে যাবে। এই হচ্ছে কাহিনী। তাহলে ফিটাল লাইফ এবং নিউনেটাল লাইফ এই দুটার মধ্যে বেসিক যে দুইটা পার্থক্য সেটা হচ্ছে পালমোনারি সার্কুলেশনের রেজিস্ট্যান্স বা প্রেশার আর সিস্টেমিক সার্কুলেশনের রেজিস্ট্যান্স বা প্রেশার। ফিটাল লাইফে যখন মায়ের পেটে থাকে তখন পালমোনারি সার্কুলেশনের প্রেশার বেশি থাকে কারণ লাংস অ্যাক্ট এজ এ সলিড অর্গান, প্লাসেন্টা ফ্রিলি অক্সিজেন ফ্রিলি ব্লাড মুভ করতে পারে, এর জন্য সিস্টেমিক সার্কুলেশনে সেটা প্রেশার
কম থাকে। যখন আপনি আম্বিলিকাস কাট করে ফেলবেন, ক্লাম্প করে ফেলবেন, তখন সিস্টেমিক সার্কুলেশনের প্রেসার বেড়ে যাবে, কারণ সিস্টেমিক সার্কুলেশন বেরোতে পারতেছে না, সেখানে প্রেসার বেড়ে যাবে। আর লাং যখন এক্সপ্যান্ড করতে পারবে, তখন সেখানে পালমোনারি ভেসোডাইলেশন হয়ে পালমোনারি প্রেসার যেটা সেটা কমে যাবে। তাহলে যেখানে প্রেসার কম, যেখানে বাধা কম, ব্লাড বা ফ্লুইড চাবে সে জায়গায় যাইতে, তাহলে এই জায়গার মধ্যে পালমোনারি যে ফ্লো সেটা বেশি হবে রাদার দেন সিস্টেমিক ফ্লো। তাহলে এইটা হচ্ছে বেসিক পার্থক্য, এটা আপনার মাথায় রাখতে হবে। তাহলে আপনি যখন বাচ্চা যখন আম্বিলিক্যাল কাট ক্লাম্প করলেন, তখন হচ্ছে এই যে সিস্টেমিক সার্কুলেশন, এই সিস্টেমিক সার্কুলেশনের প্রেসার বেড়ে যাবে, তখন ব্লাড এদিক থেকে আসতে চাবে না, বরং ব্লাড যাইতে চাবে হচ্ছে লাংসের কাছে। তখন এই ডাক্টাস আর্টেরিওসাস যেটা হচ্ছে আপনার রাইট টু লেফট শান্ট হচ্ছিল, তখন সেটা লেফট টু রাইট শান্ট হয়ে একসময় বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তাহলে চলেন আমরা দেখি যে আলটিমেটলি কি কি ঘটনা ঘটে। তাহলে 7 কি ইভেন্ট হয় দ্যাট অকার্স উইথ দ্য ফার্স্ট ব্রেথ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনাদের এমসিকিউ এসবি এগুলাতে এগুলো আসে যে প্রথম প্রথম যে শ্বাসটা নিচ্ছে বাবু সেখানে কি হয়। এক নাম্বার হয় হচ্ছে ইনফ্লেশন অফ দ্য ফিটাল অ্যালভিউলি। ফিটাল যে অ্যালভিউলাস থাকে সেটা ইনফ্লেশন হয়, মানে ফুলে যায়। ফুলে যাওয়ার পর কি দ্বারা ফুলে যায়? অক্সিজেন কন্টেনিং ইন্সপায়ার্ড এয়ার দ্বারা সেটা ফুলে যায়। অক্সিজেন কন্টেন্ট কত থাকে? 21% অক্সিজেন থাকে ইন্সপায়ার্ড এয়ারে। ওই যে আমাদের যে নর্মাল অক্সিজেন, সেখানে নাইট্রোজেন থাকে 78%, অক্সিজেন থাকে 21%, আর বাকিটুকু হাবিজাবি গ্যাস থাকে। তাহলে এই অক্সিজেন কন্টেনিং ইন্সপায়ার্ড এয়ার সে গ্রহণ করে ফেললো, যার ফলে কি হয়? র্যাপিড ফল ইন দা পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স। এই অক্সিজেন একটা হচ্ছে ইনফ্লেশন হওয়ার কারণে ভাস্কুলার রেজিস্ট্যান্স তো ফল করে, আর একটা হচ্ছে অক্সিজেনের কারণেও এটা ইনভলভ হয়। পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স যখন কমে গেল, তখন পালমোনারি ব্লাড ফ্লো বেড়ে যায়। ইনহেন্স পালমোনারি ব্লাড ফ্লো লিডিং টু ইনক্রিজড ভেনাস রিটার্ন অ্যান্ড এলিভেটেড লেফট আর্টেরিয়াল প্রেশার। লেফট আর্টেরিয়াল প্রেশার, ভেনাস রিটার্ন, এখানে কোন ভেনাস রিটার্নের কথা বলছে? এখানে বলছে হচ্ছে আপনার লাংস থেকে যে লেফট অ্যাট্রিয়াতে ব্লাডটুকু যাচ্ছে, এই জায়গায় কেমন কম ব্লাড যাবে না, এখানে এখন বেশি ব্লাড যাবে, কারণ লাংয়ে তো এনাফ স্পেস আছে ব্লাড যাওয়ার, যখন এখন আর লাংস বাধা দিবে না ব্লাড। লাংস থেকে এনাফ অ্যামাউন্ট অফ ব্লাড ভেনাস রিটার্নটা বেড়ে যাবে এবং সেটা লেফট অ্যাট্রিয়ামে আসবে। লেফট অ্যাট্রিয়ামের ব্লাড প্রেশারটা এলিভেটেড হয়ে যাবে, লেফট অ্যাট্রিয়ামের প্রেশারটা এলিভেট হবে। তাহলে লেফট অ্যাট্রিয়ামের প্রেশার যখন এলিভেট হবে, তখন সে কি করবে? ডাক্টাস আর্টারিয়াসাসকে ক্লোজ করে দিবে। হয়ে গেল কাহিনী খতম। এখন হচ্ছে ইনক্রিজ ইন দ্য সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কিভাবে হইলো? ওই যে আপনি আম্বিলিকাল ক্লাম্প করলেন, যার ফলে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে গেল। বেড়ে যাওয়ার কারণে কি হয়েছে? লেফট হার্টের কাজ করার ক্ষমতা এখন বেশি হচ্ছে, বেশি করে কাজ করতে হচ্ছে। একটু আগে কিন্তু আপনার রাইট হার্টকে বেশি কাজ করা লাগতেছিল ফিটাল লাইফে, কারণ কি? রাইট হার্ট কোথায় সাপ্লাই দিচ্ছে? লাংসকে সাপ্লাই দিচ্ছে। লাংসকে যখন সাপ্লাই দিচ্ছে, তখন রাইট হার্টকে বেশি কষ্ট করতে হচ্ছে। এখন যখনই ফিটাল থেকে নিউনেটালে চলে গেলেন আপনি, তখন লাংস সে যাইতে তার কোনো আমার অসুবিধা নেই, আমার অসুবিধা এখন সিস্টেমিকে যাইতে। ঠিক আছে? তাহলে আমাদের লেফট হার্টের কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে লেফট হার্টের প্রেশারও বৃদ্ধি পাচ্ছে। এই হচ্ছে কাহিনী। এই লেফট হার্টের প্রেশার যখন বৃদ্ধি পাচ্ছে, তখন ফোরামেনা ওভালি, এই যে রাইট অ্যাট্রিয়ামের প্রেশার যে বেড়ে গেল, সেটা কি হয়? যে মনে করেন একটা দরজা খোলা, একটা দরজা, আপনার বাসায় যে দরজা আছে, অনেকে ম্যাক্সিমাম দরজায় কি হয়? একদিকে। ঠিক আছে? এখন মনে করেন যেদিকে খুলে সেদিকে যদি প্রেসার বেশি থাকে, সে কি করবে? ধাক্কা দিয়ে দরজাটা বন্ধ করে রাখবে, আর ওই বাইরে থেকে কাউকে ভেতরে আসতে দিবে না। ঠিক আছে? মনে করেন একটা দরজা ভেতরের দিকে আপনি টান দিয়ে ভেতরের দিকে খুলতে পারলেন, এখন ভেতরের মানুষই এত বেশি হয়ে গেল যে দরজা আর খুলতে পারতেছেন না। ঠিক আছে? দরজা যদি না খুলতে পারেন, তাহলে কি হবে? যে এই রাস্তাটা আলটিমেটলি আপনার বন্ধ হয়ে গেল। তাহলে এখানে এই কাহিনীটাই হয় যে লেফট অ্যাট্রিয়ামের প্রেশার এত বেড়ে যায় যে সে ফোরামেনা ওভালি নামক যে দরজা আছে সেটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কারণে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডের আর সুযোগ থাকে না ফোরামেনা ওভালি হয়ে সে লেফট অ্যাট্রিয়ামে যাবে। সে তার একমাত্র অপশন থাকে হচ্ছে সে রাইট ভেন্ট্রিকলে যাবে, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক হয়ে লাংসে চলে যাবে। আর সে যাইতেও চায়, কারণ পালমোনারি ট্রাঙ্কের প্রেশার কম। বারবার একই জিনিস বলতেছে।
তাহলে কলাপস টু দ্য ডাক্টাস ভেনোসাস এন্ড ক্লোজার অফ দ্য আম্বিলিক্যাল ভেইন, যখন এই সব জিনিস কাহিনী ঠিক হয়ে গেল, তখন হচ্ছে ডাক্টাস ভেনোসাসেরও কোনো কাজ থাকে না, আর আম্বিলিক্যাল ভেইনও তখন ক্লোজ হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের আম, 7টা কি ইভেন্ট, যেটা হচ্ছে ফার্স্ট বেথের ক্ষেত্রে। এখন হচ্ছে ফেট অফ দ্য ফিটাল শান্ট আফটার বার্থ। ফিটাল যে শান্ট গুলা ছিল, যে এক্সট্রা কম্পোনেন্ট গুলা ছিল, সেই গুলো পরে গিয়ে কি হয়, ফোরামেনা ওভালি ফাংশনালি ক্লোজ হইতে 24 ঘন্টা সময় লাগে। পরবর্তীতে এটা ফোসা ওভালি হয়ে যায়। কিন্তু যখন যে কোনো সময় যদি আপনার রাইট অ্যাট্রিয়ামের প্রেসার বেড়ে যায়, যেমন আপনার ভেনাস রিটার্ন যদি কোনো কারণে বেড়ে যায়, সিস্টেমিক ভেনাস রিটার্ন, তাহলে এই ফোরামেনা ওভালিটা ওপেন হয়ে যেতে পারে। যেমন অনেকের প্রেগনেন্সি অবস্থা এই ফোরামেনা ওভালি ওপেন হয়ে যায়, কারণ কি, তখন তার মানে প্রেগনেন্সি অবস্থায় মায়ের ফোরামেনা ওভালিটা ওপেন হয়ে যায়, কারণ মায়ের ভেনাস রিটার্ন তখন বেড়ে যায়। বাচ্চার ব্লাড প্লাস মায়ের ব্লাড পুরোটাই তো মায়ের হার্ট দিয়ে লাংসে গিয়ে ক্লিন আপ হয়ে আবার হার্ট দিয়ে বাচ্চার কাছে যাচ্ছে লাগছে। তাহলে মায়ের ভেনাস রিটার্ন বেড়ে যাচ্ছে। এই মায়ের ভেনাস রিটার্ন যখন বেড়ে যায়, তখন মায়ের ফোরামেনা ওভালিটা ওপেন হয়ে যেতে পারে। ঠিক আছে, ফাংশনাল ক্লোজেস 24 আওয়ার্স হয়। এটা পরবর্তীতে কিসে রূপান্তরিত হয়, ফোসা ওভালিসে রূপান্তরিত। আম্বিলিকাল ভেন অবলিটারেটেড হইতে 2 থেকে 5 দিন সময় লাগে। আর এইটা রাউন্ড লিগামেন্ট অফ দ্য লিভার, যেটাকে আমরা বলতেছি লিগামেন্টাম টেরিস, ওই যে লিগামেন্টাম টেরিস হ্যাপাটিস আমরা যে পড়ছি, সেটা হচ্ছে আমাদের নিউনেটাল এজের আগে ফিটাল লাইফে ছিল হচ্ছে আম্বিলিকাল ভেইন। এরপরে হচ্ছে আমাদের ডাক্টাস ভেনোসাস 2 থেকে 3 দিন সময় লাগে। আর ডাক্টাস ভেনোসাস পরবর্তী থেকে কিসে রূপান্তরিত হয়, লিগামেন্টাম ভেনোসাম। এরপর হচ্ছে ডাক্টাস আর্টেরিওসাস হচ্ছে ফাংশনালি ক্লোজ হয় 12 to 24 hours due to contraction of the smooth muscle sensitive to oxygen, acetylcholine, bradykinin and endothelin। এটা পরীক্ষাতে একবার আসছিল যে ডাক্টাস আর্টেরিওসাস ক্লোজারের জন্য কে দায়ী, কিন্তু কাহিনী হচ্ছে যে অপশনে অক্সিজেনও ছিল, ব্রাডিকেনিনও ছিল। তাহলে এরকম যদি অপশনে থাকে, তাহলে উত্তর অক্সিজেন হবে। অক্সিজেনের কারণে ডাক্টাস আর্টেরিওসাস ক্লোজ হয়, যেটা মেডিয়েটেড বাই ব্রাডিকেনিন। ঠিক আছে, কজ হচ্ছে অক্সিজেন, আর মেডিকেট মেডি কজ হচ্ছে অক্সিজেন, আর এটা মিডিয়েটেড হয় হচ্ছে ব্রাডিকেনিনের মাধ্যমে। এটা আপনারা মনে রাখবেন। আর এর যে ফাংশন অ্যানাটমিক্যাল ক্লোজার সেভারাল উইকস লাগে অ্যানাটমিক্যাল ক্লোজার হইতে, কারণ ফাংশনাল ক্লোজার উইদিন আওয়ার্সে হয়ে যায়, কিন্তু অ্যানাটমিক্যাল ক্লোজার সেভারাল উইকসে হয়। আর এটা পরবর্তীতে গিয়ে আমাদের লিগামেন্টাম আর্টারিওসামে রূপান্তরিত হয়। লিগামেন্টাম আর্টারিওসাম। তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী। আমাদের আম্বিলিকাল আর্টারি যেগুলো, সেটা হচ্ছে মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট হিসেবে রূপান্তরিত হয়ে যায়। তাইলে এই হচ্ছে আমাদের যে ফিটাল শান্ট যেগুলো ছিল, ফোরামেনা ওভালির মাধ্যমে একটা শান্ট ছিল, আম্বিলিকাল ভেইনের মাধ্যমে একটা শান্ট ছিল, ডাক্টাস ভেনাসাস, ডাক্টাস আর্টারিয়াসাস, এগুলো আমাদের শান্ট করতেছিল। তাহলে এইগুলাই হচ্ছে আমাদের মেন কাহিনী। এগুলা আমাদের কিভাবে ক্লোজ হলো এটা আমরা পড়ে নিলাম। তাইলে মুদ্রা কথা কি হইলো, বাচ্চা যখন প্রথম কান্না করে, তখন আপনারা মনে রাখবেন 3টা জিনিস হয়। 1 নাম্বার হচ্ছে রিপ্লেসমেন্ট অফ দ্য এক্সিস্টিং ফ্লুইড। বাচ্চার লাংসের মধ্যে যে ফ্লুইড গুলা থাকে, সেগুলো অক্সিজেন দ্বারা রিপ্লেস হয়ে যায়। 1 নাম্বার। আর তাহলে ফ্লুইড গুলা কই যায়, ফ্লুইড গুলা অ্যালভিউলার যে লিমফেটিক্স থাকে, লিমফেটিক দ্বারা অ্যাবজর্ব হয়ে যায়। শেষ। এটা হচ্ছে একটা মেজর চেঞ্জ। 2 নাম্বার মেজর চেঞ্জ হচ্ছে যখন আপনি আম্বিলিকাল কর্ডকে ক্লাম্প করবেন, তখন আম্বিলিকাল আর্টারি এবং ভেইন কনস্ট্রিক্ট করবে এবং ক্লোজ হয়ে যাবে, যার ফলে যে লো রেজিস্ট্যান্স প্লাসেন্টাল সার্কুলেশন ছিল, সেখান থেকে হাই সিস্টেমিক ব্লাড সার্কুলেশন আপনার শুরু হয়ে যাবে। এই 2টা ঘটনা যখন ঘটবে, যখন পালমোনারি সার্কুলেশনের প্রেসার কম আর সিস্টেমিক সার্কুলেশনের প্রেসার বেশি, তখন ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য ব্লাড লাংসে যাবে এবং অক্সিজেনেটেড হয়ে লেফট অ্যাট্রিয়ামে আসবে। লেফট অ্যাট্রিয়াম হয়ে লেফট ভেন্ট্রিকল থেকে আপনার আর্চ অফ অ্যাওর্টা হয়ে সারা বডিতে চলে আসবে।
এই হচ্ছে কাহিনী আমাদের পুরো সব জিনিসের। এখন এখান থেকে আপনাদের পরীক্ষা, এই জিনিসটা যদি আপনি ঠিক মতো বুঝতে পারেন, তাহলে আপনারা সেখান থেকে বিএসডি, এএসডি এইগুলা কিভাবে কাজ করতেছে, কখন লেফট টু রাইট শান্ট হচ্ছে, কখন রাইট টু লেফট শান্ট হচ্ছে, এগুলো আপনাদের পানির মতো ক্লিয়ার মনে হবে যখন আপনারা বেসিক ফিজিওলজিটা বুঝতে পারবেন। এখন আপনাদের কিছু কমন কোশ্চেন ধরি, কমন কোশ্চেনের কথা চিন্তা করি, যেগুলো আপনাদের পরীক্ষাতে অ্যাটিপিক্যাল আসতে পারে। এক নাম্বার জিনিস হচ্ছে যে আপনার বলেন যে ফিটাল হার্টের মধ্যে তাহলে রাইট হার্টের বেশি কাজ করা লাগে নাকি লেফট হার্টের বেশি কাজ করা লাগে? রাইট হার্টের বেশি কাজ করা লাগে। কারণ রাইট হার্ট যার বিপক্ষে কাজ করতেছে বা সে যাকে ব্লাড পাঠাতে চাচ্ছে সেখানে রেজিস্ট্যান্স অনেক বেশি, তাই রাইট হার্টের প্রেশার অনেক বেশি। তাহলে রাইট হার্টের প্রেশার বেশি, প্রেসারে যখন কাজ করে তখন রাইট হার্টের হাইপারট্রফি থাকে। তাই ফিটাসের যখন আপনি হার্ট চেক করবেন তখন রাইট হার্টের হাইপারট্রফি পেতে পারেন, যেটা হচ্ছে নর্মাল। কিন্তু যখন আপনি নিউনেটাল এজে যাবেন তখন লেফট হার্টের কাজ করতে বেশি হয়, এজন্য আস্তে আস্তে যখন আমরা বড় হই তখন আমাদের লেফট হার্টের হাইপারপ্লাসিয়া হয়ে যায়, কারণ লেফট হার্ট থিকনেস বেশি থাকে রাইট হার্টের তুলনায়। তাহলে এই হচ্ছে আমাদের পড়াশোনা। আমরা দেখি আর এক্সট্রা কিছু পড়া যায় কিনা। তাহলে এইখানে কিন্তু আমাদের আম, আরেকটা জিনিস কিন্তু একটু আগে আমি বলছি যে যখন আপনি ফিটাল লাইফে থাকবেন তখন আপনার হেড, নেক এবং সুপুর এক্সট্রিমিটিতে ব্লাড যে সাপ্লাই থাকবে সেটা অক্সিজেন রিচ বেশি হবে এদার দেন লোয়ার এন্ড, মানে ইনফেরিয়র এক্সট্রিমিটির ক্ষেত্রে। ওকে, তাহলে আমাদের হোপসো আপনারা এই জিনিসটা ভালো মতন ক্যাপচার করে ফেলছেন। আপনারা যখনই কোনো কনফিউজড হবেন এই চিত্রটা দেখবেন, এই চিত্রের মধ্যে শুধুমাত্র একটা জিনিস কারেকশন করে নেবেন। এখানে দেখেন তীর চিহ্নটা এই দিকে চলে গেছে, তীর চিহ্নটা এর নিচের দিকে হবে, মানে ব্লাডটা নিচের দিকে আসতেছে। এইটা এই পুরাটাই হচ্ছে মিক্স ব্লাড। এখানে কোন কোন জায়গায় মিক্স হচ্ছে, কোন কোন জায়গায় ইয়া হচ্ছে, সুন্দরভাবে চিত্রটা দেওয়া আছে। এটা বর্তমানে আবিদ হোসেন মোল্লা স্যারের বইয়ের যে নতুন এডিশন, সে নতুন এডিশন থেকে এই চিত্রটা নেওয়া। যেহেতু স্যারের বইয়ের হচ্ছে পিডিএফটা অ্যাভেলেবেল না, সেহেতু স্যারের বই থেকে এটা ক্রপ করে পরে আবার এডিট করে এইচডি কোয়ালিটি করা হয়েছে। এর জন্য হচ্ছে কিছু কিছু সাইন সিগন্যাল চেঞ্জ হয়ে গেছে, যেমন এটা উপরের দিকে যাচ্ছে লেখাচ্ছে, এটা আসলে নিচের দিকে হবে। আপনারা হচ্ছে যারা আবিদ হোসেন মোল্লা স্যারের যারা নিউ অ্যাসপারেন্ট আছেন, নতুন পরীক্ষা দিবেন, তাদের আমি বলবো যে আবিদ হোসেন মোল্লা স্যারের সিক্স এডিশন যেটা আছে সেটা কিনে ফেলবেন অবশ্যই। সাথে আপনাদের এম আর মোল্লা স্যারের বই আর এম আর খান স্যারের বইটা রাখতে পারলে ভালো। এখান থেকে এনাফ প্রশ্ন আসে, স্পেশালি এসবি এর জন্য এম আর খান স্যারের বইটা খুবই ইম্পর্টেন্ট। আর কিছু অ্যাটিপিক্যাল জিনিস আছে যেগুলো এম আর মোল্লা স্যারের বই থেকে আপনাদের পড়তে হবে। আসলে এম আর মোল্লা স্যারের বইটা হচ্ছে স্পেসিফিক কিছু টপিক জন্য ইম্পর্টেন্ট। আপনি যদি এম আর মোল্লা স্যারের বই পড়া শুরু করেন তাহলে আপনার এসএমএস পার্ট ওয়ান এর জার্নিটা একটু কঠিন মনে হবে। আপনার আবিদ হোসেন মোল্লা স্যারের বই আর এম আর খান স্যারের বই ইজ প্রিফারেবল ফর দ্য ক্লিনিক্যাল পার্ট। আর বেসিকের জন্য তো আপনাদের যে টেক্সট বুক গুলো আছে, টেক্সট বুক গুলো পড়লে আপনারা সবচেয়ে ভালো বুঝতে পারবেন। তো আমাদের সিনাপসের পক্ষ থেকে আপনাদের জন্য দুইটা ব্যাচ বর্তমানে রানিং আছে। একটা হচ্ছে পেডিয়াট্রিক্স এন্ড অ্যালাইড এর লং ব্যাচ। এই লং ব্যাচের মধ্যে আপনাদের বেসিক পার্ট এবং ক্লিনিক্যাল পার্ট দুটাই থাকবে। তার সাথে থাকবে হচ্ছে আপনার রেগুলার প্রত্যেকটা পরীক্ষা, প্রত্যেকটা ক্লাসের পরে পরবর্তী ক্লাসের আগে একটা পরীক্ষা হবে, ছোট পরীক্ষা। এই ছোট পরীক্ষার মাধ্যমে আপনি অ্যাসেসমেন্ট করতে পারলেন যে আপনার পড়া কতটুকু হইলো। এরপরে আপনি পরবর্তী লেকচারে দিয়ে গেলেন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনাদের যারা হচ্ছে বেসিক ক্লাস অলরেডি করছেন একবার, বা বেসিক আপনার ভালো আয়ত্তে আছে, বা আপনি চাচ্ছেন যে বেসিকটা আমি নিজে পড়তে পারবো, ক্লিনিক্যাল পার্টটা আমরা পেডিয়াট্রিক্স কমই পড়ি আমাদের এমবিবিএস লাইফ, তাদের জন্য রয়েছে হচ্ছে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স ব্যাচ।
যেটা হচ্ছে এখানে লেখা এমআর মোল্লা এবং আবিদ হোসেন মোল্লা ব্যাচ। এখানে দেখেন 15টা লাইভ ক্লাস, 15টা লাইভ এক্সাম, সাথে 3টা মক টেস্ট, আর 3 মান্থ কোর্স আনটিল এক্সাম। আর প্রতিদিন হচ্ছে একটা করে ক্লাস থাকে। মেনলি হচ্ছে আপনারা যদি লং ব্যাচে ভর্তি হন তাহলে বেসিকের একটা ক্লাস থাকবে আর ক্লিনিক্যালের একটা ক্লাস থাকবে। আর যদি ক্লিনিক্যাল ব্যাচে ভর্তি হন তাহলে সেক্ষেত্রে ক্লিনিক্যালের একটা ক্লাস থাকবে। আর বর্তমানে আমাদের সিনাপসের মনে হয় 7 থেকে 17 তারিখ পর্যন্ত সিনাপস গ্লোরি অফার, যেখানে 40% ডিসকাউন্টে চলতেছে। আপনারা যারা যারা আমাদের সাথে এনরোল করতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ এর মাঝখানে এনরোল করে ফেলেন। কারণ আপনাদের পরীক্ষা কিন্তু জুন মাসে। জুন মাসে হবে মানে হচ্ছে 1 মাস হাতে সময় কম। 1 মাস কিন্তু খুবই বেশি, খুবই খুবই বেশি। আম, 1 মাস সময় হাতে কম পাওয়া মানে হচ্ছে আপনার প্রিপারেশন হইতে হবে অ্যাটলিস্ট ডাবল। কেন ডাবল বললাম যে ভাই 1 মাস কম হইলে কি ডাবল হইতে হবে? আপনি চিন্তা করেন আপনার জানুয়ারি মাসের আজকে হচ্ছে 15 তারিখ, তাহলে জানুয়ারি মাস ধরেন আপনি প্রিপারেশন নিতে নিতে, বা আপনি যদি এখনো এনরোল না করেন বা এখনো কোনো কিছুর সাথে কানেক্টেড পড়ালেখা না শুরু করেন, তাহলে ধরলাম জানুয়ারি মাস আপনার পড়া বুঝতেই চলে যাবে। তাহলে আপনার হাতে সময় থাকবে হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মাত্র 4 মাস। 4 মাসের মধ্যে লাস্টের মাস মানে হচ্ছে মে মাস। মে মাস তো আপনার রিভিশনের জন্য রাখতেই হবে। তাহলে হাতে থাকে আর মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে আপনার পুরো পড়া গুছিয়ে নিতে হবে। তাহলে ডিসিশন নেওয়ার সময় এখনই, এখন ডিসিশন নিয়ে নেন যে আপনারা কোন ব্যাচ আপনাদের জন্য ভালো হবে। থ্যাংক ইউ সবাইকে। আজকে তাহলে এই পর্যন্ত আমরা শেষ করতেছি। আমরা আসলে একটা টপিক সম্পর্কে আলোচনা করলাম। তা অনেকটা এরকম থাকে না, গল্পের ছলে আলোচনা। এই গল্পের ছলে আলোচনা করলাম আমরা হচ্ছে, এটা কিন্তু কোনো ক্লাসের পার্ট না। এটা জাস্ট একটা কনসেপ্ট ক্লিয়ারিং সেশন হিসেবে, যাদের এই জিনিসটা সম্পর্কে আয়ত্ত থাকে না বা বারবার প্যাচ লাগে ফেলি ভাইয়া, মানে কোনটার থেকে কোনটাই গেল, কোনটা থেকে কোনটাই গেল। স্পেশালি প্যাচটা কোথায় লাগে? যখন হচ্ছে রাইট এট্রিয়ামের কাছে ব্লাডটা যায়, রাইট এট্রিয়াম থেকে ফোরামেনা ওভালের কাছে কে যাচ্ছে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলের কাছে কে যাচ্ছে, এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার না। এটা হচ্ছে সুন্দর করে নেলসন বইয়ে আছে লেখা, যে কোনটা কোন পার্সেন্ট যায় একদম পার্সেন্টেজ দিয়ে। আর বর্তমানে আবিদ হোসেন মোল্লা স্যারের বইও, যে 6th এডিশন, সেই 6th এডিশনও এই জিনিসটা খুবই সুন্দর করে বলে দেওয়া আছে। তাহলে সবাই তাহলে সুস্থ থাকুন। এই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনাদের প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলো। নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো সেশনে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।